অতীত স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী রাজপথে বিশৃঙ্খলা করলে প্রতিহতের হুঁশিয়ারি। যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শরীয়তপুরে পদ্মার তোড়ে ভাঙছে জাজিরার বিভিন্ন এলাকা। বিলীন হওয়ার শঙ্কায় বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। আবার এপার আইছি, আবার এপারটা ভাঙতেছে। এখন আমরা কই যাবো, কই কি করবো, এটা আমরা দিশা করে থাকতে পারছি। নিজের জায়গায় থাকতে পারি, তো ওই কামাই রুজি করে রাত্রে ঘরে ঘুমাইতে পারলাম, বাদগুন খাইতে পারলাম। সরকারের কোনো যদি কিছু ব্যবস্থা না নেয়, তাহলে আর দেখেছে একাশো ঘর চলে যাব। হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষ। দেশে অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলা, আহত 10 জন, হাসপাতালে ভর্তি। দীর্ঘ 9 বছরেও চালু হয়নি বরিশালের 200 শয্যা শিশু হাসপাতাল। এ মাসেই সব কাজ শেষ করার নির্দেশ। শুরুতে কেবল বহির বিভাগে মিলবে সেবা। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত ঢাকা খুলনা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ। 3 চাকার বাহন আর অনিয়ন্ত্রিত গতিকে দুষছেন যাত্রী চালকরা। ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। হুট করে মনে করেন ডানি ভাই গুলি দিয়ে মনে করেন গাড়ি ডানি ভাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জনগণের স্বার্থে নেওয়া সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করলে সকল শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, বিএনপি যতবার দেশ পরিচালনায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। কিশোরগঞ্জে নানান কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সহকর্মী আল আমিন তালুকদারের ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর প্রথম দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোনা মাছ অবমুক্ত করে মৎস্য খাতে নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করেন। কিশোরগঞ্জের পাকুয়ান্দিতে অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে ব্রহ্মপুত্র নদ পাড়েই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তাঁর সরকার। 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেয়া সমর্থনে আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? কাদের উপকার হবে ভাই? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপিকে যতবার জনগণ দেশের দায়িত্ব দিয়েছে ততবারই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে কিংবা দেশের মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। দেশের মানুষ এখন দেশের শান্তি চায়। আমাদেরকে তাহলে ধৈর্য সহকারে অবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রী জানান, দেশ জুড়ে চলমান বিদ্যুৎ সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। সংসদের আসন্ন অধিবেশনে নতুন সরকার বিদ্যুৎ নিয়ে 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান সংসদ নেতা তারেক রহমান। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। এই পরিকল্পনা আমরা এমন নদ নদীকে ঘিরেই বেড়ে ওঠা বদ্বীপ বাংলাদেশের, যে দেশের মানুষের সঙ্গে একসময় মিলেমিশে একাকার হয়েছিল মাছে ভাতে বাঙালি উপমা। কিন্তু সেই উপমাটি এখন রূপকথায় পরিণত হয়েছে, কেননা প্রতি বছরই বাংলাদেশের মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে, যার অন্যতম প্রধান কারণ জলাশয় ভরাট হয়ে যাওয়া। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে বিশাল এক মৎস্যক্ষেত্র উন্মুক্ত হয়েছে। ঠিক তেমনি এই মৎস্য পক্ষের দিনে প্রধানমন্ত্রীর প্রান্তিক পর্যায়ে ছুটে আসা কিংবা মৎস্য পুনঃ অবমুক্তকরণের মধ্য দিয়ে এই প্রাকৃতিক সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সরকারের আন্তরিকতা এবং গুরুত্বও স্পষ্ট হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স। এরপর যোগ দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে। মৎস্য চাষ ও এই খাতে গবেষণা সহ বিভিন্ন অবদান রাখা 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক 2026। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের 14 লক্ষ নারী ও 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মৎস্য খাতের উপর নির্ভরশীল। মৎস্য চাষীদের কৃষক কার্ডের আওতায় আনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। জলজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ বান্ধব টেকসই মৎস্য চাষের আহ্বান জানিয়ে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য উৎপাদন এবং বিতরণ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল নগরের কাশীপুর এলাকায় 17 কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে থাকবে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভ। এছাড়া তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সেবা দেওয়ার চেষ্টা করা হবে। প্রযুক্তির বিবর্তনের সাথে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে। আধুনিক জ্ঞান নির্ভর জাতি গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই। রাজধানী সহ আশপাশের অনেক জেলায় এখনও কাটেনি গ্যাস সংকট। এতে পরিবহন, শিল্প কারখানা, আবাসিক গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্যাস নিতে সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। সময়ের সাথে সাথে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। আর গ্যাস না পেয়ে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা। গ্যাসের চাপ কম থাকায় আবাসিক গ্রাহকরাও পড়েছেন ভোগান্তিতে। প্রভাব পড়েছে শিল্প খাতেও, বিপাকে শিল্প উদ্যোক্তারা। দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রাতে 10টা বাজে আমি গাড়ি লাগাইছি, দিনের 10টা বাজে গ্যাস লয়ে বাইরে। মানুষ ঘন্টার পর ঘন্টা গ্যাস নিয়ে বসে থাকে। এরপরে গ্যাস পাম্পে মারামারি চলতেছে, বিভিন্ন ঝামেলা চলতেছে। 8 ঘন্টা 10 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়। সমস্যা লাগে বিল যে জায়গাতে 6,000 টাকা, এই জায়গা 3,000 টাকা, 2,000 টাকা ভাই, সংসার চালাতে পারি না। এই সমস্যাটা বেশি পাই। আমরা যে শ্রমিক আছি, আমরা তো দিন আনি দিন খাই, তো এইভাবে চলতে থাকলে আমাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে। পরিবহন মালিক এবং আবাসিকের গ্রাহকদের পাশাপাশি শিল্পাঞ্চলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা একটু গাজীপুরে যেতে চাই। সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন আমাদের জন্য। যেমনটি জানাচ্ছিলাম, পলাশ, গ্যাস সংকটের প্রভাব তো আসলে শিল্প কারখানাগুলোর উপরেও পড়েছে। কেমন দেখছেন আসলে এই কারখানাগুলোতে? তো যেহেতু গ্যাসের একটি সংকট, উৎপাদন কমে যাওয়ার কথা।
বৃষ্টি আসলে শিল্পাঞ্চল গাজীপুরে যারা গার্মেন্টস কর্তৃপক্ষ রয়েছে তাদের যে অভিযোগগুলো আসলে কোনটা বলে কোনটা শেষ করব সেটি মানে এই পরিস্থিতি আসলে বলা অনেকটাই কঠিন হয়ে গেছে, কারণ তাদের এত সমস্যা চলছে। বিভিন্ন বায়ারদের তাদের টার্গেট ফিল আপ করতে হিমশিম খেতে খাচ্ছে। অনেক কারখানা দেখছি আমরা তারা 12 ঘন্টা 14 ঘন্টা ছিল, এখন তারা রাত দিন 24 ঘন্টা খুলে রেখে আসলে সেই টার্গেট ফিল আপ করতে পারছে না। আমি একটু বিষয় দেখাতে চাই। এটি একটি বিশাল একটি এক্সট্রিম মেশিন, এখানে 100 থাকার কথা, সেখানে স্পিড রয়েছে মাত্র 23, যে কারণে আসলে পোশাক কলকারখানার যে মালিকরা রয়েছে তারা অনেকটাই যে বায়ার রয়েছে সেই বায়ারদের টার্গেট ফিল আপ করার জন্য পেট্রোল দিয়ে আসলে চালানোর চেষ্টা করছে, তেল দিয়ে, সেটিও আসলে তারা পোষাতে পারছে না। আমি যদি একটু বিস্তারিত দেখাই সেক্ষেত্রে বলবো যে এখানে বিশাল একটি ফ্যাক্টরি, সেখানে শতাধিক শ্রমিক ছিল। এই শ্রমিকটি কিন্তু আসলে সব ছাঁটা দিয়ে এখন মাত্র 10 জন শ্রমিক রয়েছে। 10 জন শ্রমিক এই পুরো ওয়াশিং ডাইংটি চালাচ্ছে। অর্থাৎ এই ওয়াশিং ডাইংটি হচ্ছে দেশের বিভিন্ন বড় বড় শিল্প কলকারখানা যে পোশাকগুলো ছিল সেখানে ড্রাইং প্রসেস যেটা সেটি আসলে এখানে প্রক্রিয়া করা হয়। এখানে একজন এই ডাইং ওয়াশিং মালিক রয়েছে, আমরা মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই গত 1 মাস বা এর আগে কয়দিন যাবত কি অবস্থা চলছে আপনার কারখানা? আমার কারখানার অবস্থা কম্পারেটিভলি একটু লাজুক অবস্থায় আছে, কারণ আমার গ্যাস পাওয়ার কথা আগে 24 ঘন্টা পেতাম, 18 ঘন্টা পেতাম। এখন আমি দিনে রাতে 24 ঘন্টা মিলে দেখছি 6 থেকে 7 ঘন্টা আমি গ্যাস পাই। এতে আমার হিসাব করা হয়েছে যে আমার প্রায় 60 to 70% প্রোডাকশন আমার লেস, প্রোডাকশন করতে পারছি না। বাধ্য হয়ে আমার শ্রমিকগুলো ছুটি দিতে হচ্ছে, বাই টার্নস আমার কাজগুলো করানো হচ্ছে। এটা এ পর্যন্ত। বায়ারদের মন রক্ষা করছেন কিভাবে? আসলে বায়ারদের মন রক্ষা সারাদিন প্যারা, অর্ডার কমায় নিতে হচ্ছে। আর যেরকম এক্সপেকটেশন যেরকম আছে আমার অর্ডারগুলো আছে সেগুলো আমি কাভার করতে পারছি না। যাদের সাথে আমার আগে থেকে পূর্ব সম্পর্কিত তাদের অর্ডারগুলো আমার করতে হচ্ছে এবং তাদেরকে যথাযথ চেষ্টা করতেছে তাদেরকে কাভার করার জন্য, যেন বায়ারটা সাস্টেইন থাকে আমাদের সাথে। এই পর্যন্ত আর কি আমার চলতেছে। আসলে বৃষ্টি যে বিষয়টি বলছিলাম প্রথমে, যে এখানে যারা শিল্প প্রতিষ্ঠানের যে বিভিন্ন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো আসলে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। সব কিছু মিলে যদি বলি, গ্যাস আর বিদ্যুৎ এই দুটি না থাকার কারণে আসলে তারা বন্ধ করে যে পালা সেটি অবস্থায় এখন রয়েছে, তাদের বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে যেমনটি দেখছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য পলাশ। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এই অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যামচেমের অনুষ্ঠানে মন্ত্রী জানান, এসব সংকট নিয়ে নতুন কোনো ব্যবস্থা নিলে এর সুফল পেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না। গ্যাস নবায়নযোগ্য জ্বালানি ও কয়লা মিলিয়ে ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরির কাজ চলছে। এদিকে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সহ নানা সমস্যা সমাধানে সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংক পুনর্গঠন ও বিকল্প অর্থায়নের উপর জোর দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। Economic challenge, as I mentioned, we are now in a salvage and stabilizing process right now. This government needs at least 2 years of cushion. The salvage program that we have undertaken. And once it is stabilized, then we'll go for prosperity in the 3rd and 4th year. পদ্মা নদীর তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে ভাঙনে ইটের রাস্তা, 3টি বিদ্যুতের খুঁটি সহ প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়ে গেছে নদীগর্ভেই। এতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের 0 পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগ্রাসী পদ্মা যেন প্রতিদিনই কেড়ে নিচ্ছে নতুন নতুন জনপদ। কোথাও বসতভিটা, কোথাও ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও সড়ক, সবই ধীরে ধীরে মিশে যাচ্ছে নদীগর্ভে। শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় এখন এমনই চিত্র। জাজিরার কাথুরিয়া গ্রামের নাজমা বেগম নিজ ভিটার চুলায় শেষবারের মতো রান্না করছেন তিনি। নদী ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। ঘরবাড়ি বিলীন হওয়ার আগেই সরিয়ে নিচ্ছেন শেষ সম্বলটুকু। যেটু আসলে বিড়ে বাড়ি শেষ মেশা কইছিলাম, তাই বাচ্চা যদি নিজের জায়গায় থাকতে পারি তো ওই কামাই রুজি করে রাত্রে ঘরে ঘুমাইতে পারলাম, ভাত গুন খাইতে পারলাম, ওয়ান হেও নাই।
এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে 2টি দোকানসহ 100 মিটার এলাকা। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি সহ 3 কিলোমিটার এলাকার প্রায় 500 পরিবার। পদ্মার ভাঙন থেকে নিজেদের শেষ আশ্রয়টুকু বাঁচানোর চেষ্টায় এখন জাজিরার অসংখ্য পরিবার। সরিয়ে নেওয়া হয়েছে 25টি বসতঘর ও 7টি দোকান। পরে তোকে ভাঙ্গা চুরি আবার এপার আইছি, ওখানে আবার এপারটা ভাঙতে আছে। এখন আমরা কই যাবো, কই কি করবো, এটা আমরা দিশা করে সাথে পারতেছি। মাইকিং করে দিছি, তারা গদর সরাই নিছে, সকলে আইসা গদর সরাই নিছে। সরকার কোনো যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখেছি 100 ঘর চলে যাব। এই জন্য আমরা খুব এলাকাবাসী খুব আতঙ্ক আছে। নদীর তীর রক্ষা প্রকল্পের কাজের ধীরগতির অভিযোগ স্থানীয়দের। তবে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। একটা টাইম টেবিল থাকে, ওই টাইম টেবিলের মাধ্যমে যদি কাজ হয়ে যেত তাহলে আমাদের এই দুর্যোগে পড়তে হইতো না। এক লোকে পাস হয়েছে, এক লোকে কাম ধরছে, কিন্তু নামাটা হয়ে গেছে, বুঝানো এটা কাম হয় না। কারণটা টেকসই বেরিয়ে চাই, যা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যেন একটা গৃহহীন লোক যেন গৃহহীন না হয়, একটা পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের 100% ডিজাইন কাজ শেষ হবে, তখন আর ভাঙন হবে না, যেহেতু আমাদের এখন আংশিক কাজ হয়েছে। আংশিক কাজের জন্যই জায়গায় জায়গায় ভাঙন দেখা যাচ্ছে। গত 1 বছরে নদী ভাঙনের শিকার হয়ে জাজিরায় হাজারো পরিবার বসতভিটা হারিয়েছে। নদী ভাঙন ঠেকাতে স্থায়ী তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ করার দাবি পদ্মাপাড়ের মানুষের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সকালে উপজেলার তেঘরিয়া গ্রামে এই ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই তেঘরিয়া গ্রামের সুমন মিয়া, রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আধ ঘন্টা সংঘর্ষে 2 পক্ষের অন্তত 10 জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। নোয়াখালীর মাইজদিতে ট্রিপল মার্ডারের ঘটনায় 3 আসামির মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 12টার দিকে নোয়াখালী জেলার বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় ঘোষণা করেন। এই ঘটনায় 2 আসামিকে খালাস দেওয়া হয়। মামলায় বলা হয়, 2016 সালের 21 মার্চ মাইজদি বাজার এলাকার পুকুরে গোসল করতে যায় রাজীব। এক পর্যায়ে অনন্তপুর গ্রামের সৌরভের সাথে রাজীবের কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এরই জেরে পরবর্তীতে সরকারি কলেজ এলাকায় রাজীব, তার বন্ধু ওয়াসিম ও ইয়াসিনের উপর গুলি চালায় স্থানীয় যুবক ওমর নাসির সাজু, ওমর শরীফ সুলতান সহ তাদের সহযোগীরা। ঘটনাস্থলেই রাজীব নিহত হন। আর চিকিৎসাধীন অবস্থায় 2 বন্ধু মারা যায়। এ ঘটনায় নিহত রাজীবের মা বাদী হয়ে 8 জনের নাম সহ বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা, লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঝিনাইদহের মহেশপুর কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 3 বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট করা হবে। চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে 5000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথেও তিনি কথা বলেন। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে। সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতেও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে। কাজ শুরু হয়েছে 2017 সালে। 4 তলা ভবন নির্মাণে খরচ 19.5 কোটি টাকা। রাস্তাঘাট, ড্রেন, বাউন্ডারি, সাবস্টেশন ভবনের পেছনে আরও 4.5 কোটি টাকা ব্যয়। এসি জেনারেটর সহ অন্যান্য মিলিয়ে খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা। কিন্তু 9 বছর পেরিয়ে গেলেও বরিশালের একমাত্র বিশেষায়িত 200 শয্যার শিশু হাসপাতালটি চালুই হয়নি। অথচ হাসপাতালটি দ্রুততম সময়ে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সহ রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন দক্ষিণাঞ্চলবাসীর প্রশ্ন, কবে চালু হবে এই হাসপাতাল? দক্ষিণাঞ্চলে আগ্রাসী হামের কাছে বাবা মায়ের অসহায় আত্মসমর্পণ। চোখের সামনে দেখেছেন আদরের সন্তানের আর্তনাদ, নিথর দেহ। সীমিত শয্যার বিপরীতে শের-ই বাংলা মেডিকেলে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। অথচ অব্যবহৃত পড়ে আছে বিশেষায়িত শিশু হাসপাতালের কয়েক কোটি টাকার আধুনিক ভবন। আমাদের 70টা সিট, রোগী ভর্তি থাকে এভারেজ 6 থেকে 700। এই রোগীগুলো আমরা সিট দিতে পারি না, আমাদের ফ্লোরে রাখা নিচে রাখা।
হামের প্রাদুর্ভাবের মধ্যে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি আনা হয় কয়েকটি বেড। ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, স্বাস্থ্যমন্ত্রী সহ অনেকে। আগস্টে হাসপাতাল চালুর আশ্বাসও দেন, কিন্তু ফলাফল শূন্য। আশা করছি আগস্ট মাস নাগাদ আমরা কিছু কাজ, শিশু হাসপাতালের কিছু সেবা আমরা শুরু করতে পারবো। সমস্ত কিছু তালিকা আমি নিয়ে গিয়েছি। এগুলি কিছু ওইখান থেকে টেন্ডার হবে সিএমএসডি থেকে, আর কিছু এখান থেকে ক্রয় করা হবে। ফান্ডের ব্যবস্থা ঢাকা গিয়ে ইনশাল্লাহ আমরা করব। বরিশাল শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণে 9 বছরে খরচ হয়েছে 30 কোটি টাকা। তবে এখন পর্যন্ত এখান থেকে একজন শিশুও স্বাস্থ্যসেবা পায়নি। দায়িত্বশীলরা আশ্বাস দিচ্ছেন খুব শিগগিরই এই হাসপাতালের কার্যক্রম শুরু হবে, কিন্তু কিভাবে? জনবল নিয়োগ, যন্ত্রপাতি ক্রয় সহ এখনও বাকি অনেক কিছু। নাগরিক সমাজের প্রতিনিধি বলেন, লোক দেখানো প্রতিশ্রুতিতে হতাশ দক্ষিণাঞ্চলের মানুষ। শুধু আমরা লোক দেখানোভাবে যদি আমরা বলি যে এই কালকে উদ্বোধন হবে, পরশু উদ্বোধন হবে, আপনি তো জানেনই না যে এটা উদ্বোধন করতে কি লাগবে। হাসপাতাল ভবন হস্তান্তরে 10 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি কমিটির সদস্যরা ভবন পরিদর্শনে গেলে তাদের চোখে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। সমস্যা সমাধানে দিয়েছেন 18টি সুপারিশ। অপারেশন থিয়েটার, সিসিইউ, আইসিইউ এগুলো দেখে আমরা কিছু অবজারভেশন দিয়েছি। এটি সমাধান করলে আমরা পুনরায় আবার পরিদর্শন করে আমরা এটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করব। আমরা মোটামুটি কাজ কমপ্লিট, তবে কিছু কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন ছিল যে এখানে এই কাজগুলো করে দিতে হবে, সেই হিসেবে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। গণপূর্ত বিভাগ বলছে কমিটির সুপারিশ অনুযায়ী সকল কাজ চলতি মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। প্রাথমিকভাবে বহির্বিভাগের চিকিৎসা সেবার মধ্য দিয়ে খুলবে বরিশাল শিশু হাসপাতালের দুয়ার, বলছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে আমরা আশা করছি যে আমরা আগস্টের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমরা এই আমাদের আর কোনো কাজ থাকবে না। সরকার কাজ চাইলে কাজ শুরু হইবে, এটা সরকারের চাও। যদি বলেন যে ফুল কবে শুরু হইবে, সেটা এর আনসার আমার কাছেও নাই। আর সরকার আস্তে আস্তে এটা পূর্ণাঙ্গ রূপ দেবে। বরিশাল ছাড়াও খুলনা, রংপুর, কুমিল্লা, রাজশাহী ও সিলেটে আধুনিক এমন হাসপাতাল ভবন রয়েছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নির্মাণের 1 যুগ পরও নতুন ভবন ব্যবহার শুরু করতে পারেনি বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ। অব্যবহৃত পড়ে থাকায় ভবনের বিভিন্ন কক্ষ এখন আবর্জনার ভাগাড়। অন্যদিকে পৌর কর্মকর্তা কর্মচারীরা সেবা দিচ্ছেন ঝুঁকিপূর্ণ ভবনে। জনগুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান কবে এই দশা থেকে মুক্তি পাবে, সেই প্রশ্ন জনমনে। দেখে মনে হবে যেন 100 বছরের পুরনো ভবন। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, দেয়াল ও পিলারের বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল। অথচ এটি বাগেরহাট পৌরসভা ভবনের কাগজে কলমে, যাকে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা দেওয়া হয়েছে। 4তলা ভবনটিকে পুরোপুরি ঝুঁকিপূর্ণই বলা যায়। তবু এখানে বসেই নাগরিকদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন পৌর কর্মকর্তা কর্মচারীরা। যদিও ঠিক পাশেই 3তলা আরেকটি ভবন 1 যুগ ধরে অব্যবহৃত। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমাদের জড়ার জন্য বিল্ডিংয়ে কখন ছাদ ধসে পড়ে, এই কারণে আমরা জনসভা থেকেও যেমন জনসাধারণকে যেমন দিতে পারতেছি না, আমাদের জীবনের রিস্কও রয়ে গেছে। আমরা অনেক ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে অফিস করতেছি, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এর বিপরীতে আমাদের নতুন ভবন করা হয়েছে, কিন্তু সেটা উদ্বোধন না হয় বা চালু না হয় আমরা অফিস করতে পারতেছি না। বাগেরহাট পৌরসভায় একটা কাজের জন্য আসছিলাম, তো যে অফিসে যাই দেখি প্রত্যেকটা রুমেরই ভাঙ্গা পরিস্থিতি এবং এখানে আসতেই ভয় করে। 2024 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ভবনের মূল কাঠামো তৈরি করে এম.এ. জলিল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বরাদ্দ না থাকায় তখন ভবনের দরজা জানালা দেওয়া যায়নি, করা হয়নি রং। এজন্যে 12 বছর ধরে নতুন ভবনটি ব্যবহার করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন অকেজ পড়ে থাকায় ভবনটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা যে বিল্ডিংয়ে সেবা নেই, এই বিল্ডিংটা একটি জরাকীর্ণ বিল্ডিং। এখানে পিলারগুলো ফেটে গেছে, বিভিন্ন জায়গায় প্লাস্টারগুলো খসে পড়ছে, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, পুরাতন ভবনে, দীর্ঘদিনের রাজেন্দ্র পুরাতন ভবন, এই ভবনে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছি। এখানে প্রতি মুহূর্তে কর্মচারী কর্মকর্তা সবাই ইসের ভিতর থাকে, এটা নিরাপত্তা নিতে হবে। এভাবে সাথে কর্ম পরিবেশটা নাই।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান ভবনটি ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। আমরা খুব দ্রুতই আমাদের নতুন ভবনটাতে আমরা কাজ করে আমরা যাতে ওখানে উঠতে পারি এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ওখানে অফিসে তারা অ্যাকোমোডেট করতে পারি। এটা করার পরে আমরা নিশ্চয়ই পৌরসভার জনগণকে নাগরিক সেবা দিতে পারবো সুন্দর করে। বাগেরহাট পৌরসভায় স্থায়ী অস্থায়ী মিলে 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। 1,26,000 নাগরিকের এই পৌরসভায় প্রতিদিন কয়েকশো মানুষ বিভিন্ন ধরনের সেবা নেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। সকালে জয়পুরহাটে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য পক্ষের উদ্বোধন হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এদিকে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরেও। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নাটোরের শোভাযাত্রা, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, সরকারি সহযোগিতার মাধ্যমে মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে হবে। এছাড়া ঝালকাঠি, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। নাটোরের বড়াই গ্রামে দরিদ্র, অসহায়, দুস্থদের দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার গড়মাটি বাজার এলাকায় মানবিক সেবা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা নাসরিন সুলতানা কুইন। তিনি বলেন, মানবতার সেবায় এগিয়ে যাওয়ার অংশ হিসেবে নিজ অর্থায়নে অসহায়দের বিনামূল্যে চক্ষু সেবা সহ চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি 50 জন রোগীকে চোখে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এই পথে চলাচল করতে গিয়ে কে কখন প্রাণ হারাবেন সেই শঙ্কা নিয়েই প্রতিদিন সড়কে চলাচল করেন যাত্রীরা। গত 7 মাসে এই 2 মহাসড়কের গোপালগঞ্জ অংশে 1/2 শতাধিক দুর্ঘটনা ঘটেছে, যাতে অন্তত 33 জনের প্রাণ গেছে। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা, যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। গত 7 মাসে সড়কের এই অংশে ঘটেছে 1/2 শতাধিক দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন 33 জন, কেউ আহত হয়ে করেছে পঙ্গুত্ব বরণ। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির যানবাহন, অদক্ষ চালক, নসিমন সহ 3 হুইলারের মতো অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বেড়েই চলেছে দুর্ঘটনা। এছাড়া মহাসড়কে অপরিকল্পিত বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ বলছে স্থানীয়রা। অটো এইগুলো যদি এই হাই রোডে চলা কম হয় তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। ওভারটেক করতে যায়, ওভারটেক করার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। একটা অটোওয়ালা স্বাভাবিক রোডের পরে ওঠে পেটের জন্য, তাদের জন্য এটা রাস্তা 4 লাইন রাস্তা আলাদা জন্য তাদের সিঙ্গেল একটা রাস্তা করে দিক। তবে দুর্ঘটনার বৃদ্ধির জন্য ছোট যান চালকদের দায়ী করছে বড় বাহনের চালকরা। দুর্ঘটনা কমাতে মহাসড়ক দুটিকে 4 লেনে উন্নীত করার দাবি তাদের। দুর্ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। আমাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স দিয়েই তো আমাদের গাড়িগুলো দেয়, কিন্তু এরা তো আর এগুলো বোঝে না। রাস্তাঘাটে হুট করে মনে করেন ডানে ভাই গুলি দিয়ে মনে করেন গাড়ির ডানে ভাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। আমাদের চলার মতন তো সেরকম কোনো রাস্তা নাই এবং সেরকম কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। বাধ্যতামূলক আমরা আর কি এই রোডে তখন আর কি আমরা চলতেছি। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা ঠেকাতে নিয়মিত টহল, বেপরোয়া ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারী যানবাহনগুলো আছে সেইগুলো আমরা অনেক সময় যদি ওভার স্পিড থাকে বা তার কাগজপত্র ফেল থাকে, এই গাড়িগুলোও আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ত্রুটিপূর্ণ যানবাহন এটাও একটা কারণ। আর এগুলোর জন্য আমরা প্রতিনিয়ত এই মহাসড়কে ওভার স্পিডের জন্য এবং অন্যান্য যে অপরাধগুলো হয় তার জন্য আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করছি। দ্রুতগতির যানবাহনের লাগাম টানা ও চালকদের দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি মহাসড়ক 4 লেনে উন্নীত করা গেলে সড়কে কমে আসবে মৃত্যুর মিছিল, এমনটাই মনে করেন সচেতন মহল। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। এই ছিল আমার কাছে।